একটু নির্জন দেখে বসুন তো, কানে হেডফোনটা লাগিয়ে নিন, কারণ গল্পটা কিন্তু খুব গোপন। আমার বাড়ি হুগলি জেলার এক ছোট্ট গ্রামে। আমার নাম শ্রেয়া। আমার বয়স তখন ২৭, আর আমার দেবর অনিকেতের বয়স ২২। আমার বিয়ে হয়েছে বছর ৫। এই ৫ বছরে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা অনেকটা ছোকে বাঁধা নিয়মে চলে এসেছে। ভালোবাসা আছে, কিন্তু সেই তীব্র আকর্ষণ, সেই উথাল পাথাল আবেগ যেন কোথায় হারিয়ে গেছে। আমি সবসময় ভাবতাম হয়তো এটাই বুঝি সাধারণ দাম্পত্যের নিয়ম। একঘেয়েমি, দায়িত্ব আর অভ্যাসের মিশেলে জীবন চলতে থাকে, কিন্তু ভেতরের একটা শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তখনও জানতাম না সেই শূন্যতা পূরণের জন্য কি ভয়ঙ্কর মোড় অপেক্ষা করছে আমার জীবনে। আমার মনের গভীরে জমে থাকা এক অদৃশ্য পিপাসা, যা আমি নিজেই জানতাম না কিভাবে মিটবে। আমার জীবনে অনিকেতের আগমন যেন এক দমকা বাতাসের মতো, যা আমার স্থির জীবনে এক অপ্রত্যাশিত দোলা এনেছিল। আমি এখনও মনে করতে পারি সেই দিনগুলো, যখন আমি বিকেলে একা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতাম। সেদিন আমি একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরেছিলাম, কোমরের কাছে সামান্য ভাঁজ, আর আঁচলটা আলগাভাবে পিঠের ওপর ছড়ানো। আমার শরীরটা সবসময় একটু ভরা ভরা, যাকে বলে সুঠাম। যখন বাতাসে আমার শাড়ির আঁচল সামান্য মুড়ত আর পিঠের ওপর থেকে সরে গিয়ে আমার কোমরের হালকা বক্রতা দেখা যেত, তখন হয়তো আমার অজান্তেই আমার দেবরের চোখ বারবার আমার দিকে চলে আসত। অনিকেত বিকেলবেলায় ছাদে তার বন্ধুদের সাথে গল্প করতে আসত, কিংবা কখনো একা একা ফোনে কারুর সাথে কথা বলতে বলতে আমার পাশ দিয়ে হেঁটে যেত। প্রথম প্রথম আমি এসব খেয়াল করতাম না, কিন্তু ধীরে ধীরে আমি তার চোখের ভাষা বুঝতে পারতাম। তার চোখ আমার শরীরের প্রতিটি ভাঁজে, প্রতিটি রেখায় যেন আটকে যেত। সে হয়তো চোখ নামিয়ে নিত কিংবা অন্যদিকে তাকাত, কিন্তু আমি বুঝতে পারতাম তার দৃষ্টি আমারই ওপর ছিল। আমার মুখে হয়তো লাজুক হাসি ফুটে উঠত, কিন্তু মনে মনে একটা অদ্ভুত অস্বস্তি আর আনন্দ দুই অনুভব করতাম। এই দৃষ্টিচুরি যেন আমাদের সম্পর্কের এক নতুন খেলার সূচনা করেছিল। আমাদের বাড়িটা বেশ বড়, পুরনো ধাঁচের দোতলা বাড়ি, মাঝখানে একটা উঠোন। নিজে শ্বশুর শাশুড়ি আর আমরা থাকতাম। অনেকের থাকত দোতলায়, ওর নিজের ঘরে। ওর বন্ধুদের আড্ডা প্রায় ওর ঘরেই বসত। মাঝে মাঝে আমি চা দিতে উপরে যেতাম। সেদিন বিকেলে ওর ঘরে বেশ হইচই চলছিল। আমি চা নিয়ে উপরে উঠেছি, আর ওর ঘরে ঢোকার মুখে অনিকেত আমার হাতে ট্রেটা দেখে দ্রুত এগিয়ে এলো। ওর বন্ধুরা ঘরের ভেতরেই ছিল, কিন্তু ও আমাকে দেখে নিজেই হাত বাড়িয়ে ট্রেটা নিতে এলো। ওর হাতটা যখন আমার হাতের উপর পড়ল, তখন একটা মৃদু বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীর দিয়ে বয়ে গেল। ওর হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। ওর চোখগুলো সরাসরি আমার চোখে আটকে গিয়েছিল। আমি কিছুক্ষণের জন্য যেন সব ভুলে গিয়েছিলাম, চারপাশে কি হচ্ছে, কে আছে। মনে হলো শুধু আমি আর ও। এই মুহূর্তে এই স্পর্শটুকুই সব। সেই স্পর্শ ছিল ক্ষণিকের, কিন্তু তার রেশ আমার মনকে তোলপাড় করে তুলেছিল। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম, আর ও ট্রেটা নিয়ে ভেতরে চলে গেল। সেই সন্ধ্যায় আমার ঘুমোতে অনেক রাত হয়েছিল। আমার মনে বারবার সেই স্পর্শের অনুভূতি ফিরে ফিরে আসছিল। এরপর থেকে অনেকের যেন আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। বাজারে গেলে আমার পছন্দের জিনিস নিয়ে আসত, ছোটখাটো কাজেও আমাকে সাহায্য করতে চাইত। আমি গোসলে গেলে বা পোশাক বদলানোর সময় ওর জানলার দিক থেকে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করতাম। ওর ঘরটা ছিল আমার বাথরুমের ঠিক উল্টো দিকে, সামান্য তির্যকভাবে। আমি যখন কাপড় শুকোতে ছাদে যেতাম, তখন দেখতাম ওর জানলা খোলা, আর ও হয়তো বই পড়ছে বা গান শুনছে। কিন্তু যখনই আমি ছাদের দিকে যেতাম, ওর চোখগুলো যেন আমার দিকেই চলে আসত। একবার আমি ভেজা চুল শুকোতে ছাদে গেছি, আর সেই সময় একটা বাতাস এসে আমার আঁচলটা আলতো করে শরীর থেকে সরিয়ে দিল। আমার ব্লাউজের ওপর দিয়ে ব্রায়ের ফিতেটা সামান্য দেখা যাচ্ছিল। অনেকের তখন ওর জানলার কাছে দাঁড়িয়েছিল। আমি ওর দিকে তাকাতেই দেখি ও দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু তার চোখের যে ভাষা, তা আমি ঠিকই বুঝতে পারছিলাম। তার দৃষ্টিতে ছিল একটা গভীর আকাঙ্ক্ষা, একটা তীব্র উত্তেজনা। সেই দিন থেকে আমাদের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য আকর্ষণ তৈরি হয়েছিল, আনস্পোকেন ইয়েট প্যালপেবল। একদিন বিকেলে রান্নাঘরের কাজ শেষ করে আমি ক্লান্ত হয়ে বারান্দায় বসেছিলাম। তখনও সন্ধ্যা নামেনি, চারদিকে একটা মিষ্টি আবছা আলো। অনিকেট সেদিন কোথা থেকে যেন একটা চারা গাছ নিয়ে এসেছিল, আর ওটা টবে লাগাচ্ছিল।
আমার থেকে সামান্য দূরে সে কাজটা করছিল। কাজ করতে করতে হঠাৎই তার হাত থেকে মাটি ছিটকে এসে আমার গালে পড়ল। ও দ্রুত আমার দিকে তাকালো, যেন খুব অপ্রস্তুত। সরি ভাবি, খেয়াল করিনি বলে সে দ্রুত উঠে আমার দিকে এগিয়ে এলো। আমার গালের উপর লেগে থাকা মাটির কণাটা ও নিজের হাত দিয়ে আলতো করে সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে আমি আবার কেঁপে উঠলাম। সে আমার দিকে ঝুঁকেছিল, ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে পড়ছিল। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না, আমার বুকটা ধুকপুক পড়ছিল। এই কাছাকাছি আসা, এই স্পর্শ আমার ভেতরের সুপ্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছিল। সে মুহূর্তটা ছিল কয়েক সেকেন্ডের, কিন্তু আমার কাছে মনে হয়েছিল অনন্তকাল। দিন যেতে যেতে এই নীরব আকর্ষণ ক্রমশ গভীর হতে লাগল। অনেকের সুযোগ পেলেই আমার কাছাকাছি আসত, টুকরো কথার আড়ালে নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করত। আমি নিজেকে বোঝাতাম এটা হয়তো শুধুই তার ছেলে মানুষই, একটা সাময়িক ভালো লাগা। কিন্তু আমার মন মানতে চাইত না। আমার ভেতরের শূন্যতা যেন অনিকেটের এই মনোযোগে ভরতে শুরু করেছিল। আমি যখন রাতের বেলায় একা শুয়ে থাকতাম, তখন অনিকেটের কথা ভাবতাম। ওর স্পর্শ, ওর চোখের ভাষা, ওর আমার প্রতি যত্নশীল হওয়া, সব কিছুই আমার মনকে উথাল পাথাল করে দিত। আমি নিজের সঙ্গেই যুদ্ধ করতাম। এ কি ভুল করছি আমি? এ তো আমার দেবরের প্রতি আকর্ষণ। সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু মনের উপর কি আর জোর চলে? আমাদের বাড়িতে তখন একটা উৎসব চলছিল, সরস্বতী পুজো। বাড়ির সবাই খুব ব্যস্ত। আমি আর অনেকের ঠাকুর ঘরের ফুল সাজানোর দায়িত্বে ছিলাম। আমরা দুজন পুজোর ফুল আর পাতা দিয়ে ঘর সাজাচ্ছিলাম। সেদিন আমি একটা হলুদ রঙের সাধারণ সালোয়ার কামিজ পরেছিলাম। পুজোর কাজের জন্য ব্যস্ত ছিলাম বলে বিশেষ সাজিনি, কিন্তু অনিকেটের চোখ যেন সবসময় আমার উপরই ছিল। আমরা একসাথে বসে ফুল সাজাচ্ছিলাম। আমি যখন একটা ফুল সাজাতে গিয়ে হাত বাড়ালাম, তখন অনেকে তো একই ফুল ধরতে গিয়ে আমার হাতের উপর নিজের হাত রাখল। এবার আর কোনো অজুহাত ছিল না। আমাদের হাতের উপর হাত, চোখে চোখে গভীর দৃষ্টি বিনিময়। আমার হাতটা ওর হাতের উষ্ণতায় যেন আরও নরম হয়ে গিয়েছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলায় কথা আটকে গিয়েছিল। অনেকে আমার দিকে আরও ঝুঁকে এসে ফিসফিস করে বলল, ভাবি, তুমি এত সুন্দর কেন? ওর এই কথাটা আমার কানে শুধু বাজছিল না, যেন আমার হৃদয়ে গিয়ে বিঁধেছিল। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমার কানের লতিতে লেগে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। সেই মুহূর্তটা ছিল আমাদের সম্পর্কের বাঁকবদল। সেই রাতের ঘটনাটা আমার জীবনে আরও জটিলতা নিয়ে এলো। পুজোর পর সবাই যখন ঘুমাতে গেল, অনেকে হঠাৎ করেই আমার ঘরে এলো। আমি তখন বিছানায় শুয়ে একটা বই পড়ছিলাম। ও নিঃশব্দে আমার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে হালকা করে ভেজিয়ে দিল। আমি অবাক হয়ে তাকালাম। কিছু বলবে অনি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। ও কোনো কথা না বলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে তখন এক অদ্ভুত নেশা। আমি ভয় পাচ্ছিলাম কি ঘটতে চলেছে। অনিকেত আমার বিছানার একপাশে এসে বসল। আমার হৃদস্পন্দন যেন আমার কানে বাজছিল। ও আমার হাতটা নিজের হাতে তুলে নিল, আলতো করে স্পর্শ করল। ভাবি, আমি আর পারছি না, ও বলল। ওর গলায় ছিল এক গভীর আকুতি, যা আমাকে একই সাথে ভয় আর অদ্ভুত এক ভালো লাগা দিচ্ছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সে আমার আরও কাছাকাছি এলো। ওর শরীরের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। সে আমার চুলগুলো আলতো করে সরিয়ে আমার গালের উপর এক গভীর উষ্ণ চুমু খেল। আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। আমি কোনো বাধা দিতে পারিনি। আমার ভেতরটা যেন এক তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল। এই ঘটনার পর আমাদের মধ্যে এক নতুন সম্পর্ক শুরু হলো, যা ছিল গোপন আর নিষিদ্ধ। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে আমরা কাছাকাছি আসতাম। ওর ঘরে, আমার ঘরে, কখনো ছাদের চিলেকোঠায়। আমাদের দেখা সাক্ষাৎগুলো ছিল উত্তেজনা আর ভয়ে মোড়া। আমি জানতাম এটা ভুল, এটা সমাজের চোখে মহাপাপ, কিন্তু অনিকেতের আকর্ষণ ছিল আমার কাছে অদম্য। আমার ভেতরের সেই শূন্যতা, সেই একঘেয়েমি অনিকেতের উপস্থিতিতে যেন পরিপূর্ণতা পাচ্ছিল। ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা আমাকে এক নতুন জীবনে নিয়ে যাচ্ছিল। অনিকেত ক্রমশ আরও সাহসী হয়ে উঠছিল। সে আমার হাত ধরত, আমার কোমরের কাছে আলতো করে স্পর্শ করত, আমার কানের কাছে ফিস ফিস করে ভালোবাসার কথা বলত।
আমি নিজেকে সম্পূর্ণ ওর হাতে সঁপে দিচ্ছিলাম, যেন আমি আর আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। একদিন রাতে আমার স্বামী গ্রামের বাইরে গিয়েছিলেন অফিসের কাজে। সেদিন আমার ঘরটা ছিল সম্পূর্ণ খালি। অনিকেত রাত বাড়ার সাথে সাথেই আমার ঘরে এলো। সেদিন সে আমার জন্য একটা লাল গোলাপ নিয়ে এসেছিল। আমার হাতে গোলাপটা দিয়ে সে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। আমি তখন একটা হালকা সালোয়ার কামিজ পরেছিলাম আর চুলগুলো খোলা ছিল। অনিকেত আমার চুলগুলো নিজের হাত দিয়ে সরিয়ে আমার ঘাড়ে আলতো করে চুমু খেলো। আমি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলাম। সে আমার আরও কাছে এলো। ওর শরীর থেকে আসা পুরুষালী গন্ধ আমাকে পাগল করে তুলছিল। সে আমার গালের উপর আলতো করে হাত বোলাতে লাগলো। ভাবি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, সে ফিস ফিস করে বলল। তার এই কথাগুলো আমার দুর্বল মনকে আরও দুর্বল করে দিচ্ছিল। আমি ওর চোখের দিকে তাকালাম। ওর চোখে ছিল এক গভীর আকুতি। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার হাত দুটো অনিকেতের কোমরের চারপাশে জড়িয়ে ধরলাম। সে আমার আরও কাছে এলো। আমাদের শরীর প্রায় মিশে গিয়েছিল। ওর উষ্ণ ঠোঁট আমার ঠোঁটের উপর এসে পড়ল। এক গভীর উষ্ণ চুম্বনে আমি যেন সব ভুলে গেলাম। আমার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। আমাদের চুম্বনের শব্দ ছাড়া তখন আর কোনো শব্দ ছিল না। এই গোপন ভালোবাসা আমাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল তীব্র আকাঙ্ক্ষা। আমাদের এই গোপন অভিসার চলতেই থাকলো। আমরা একে অপরের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে যে কোনো সুযোগ পেলেই কাছাকাছি আসতাম। দিনের বেলায় সবার সামনে আমরা সাধারণ দেবর ভাবির মতোই আচরণ করতাম, কিন্তু রাতের অন্ধকারে আমরা যেন অন্য মানুষ হয়ে যেতাম। আমি যখন ওর কাছে যেতাম তখন আমার হৃদয়ে ভয় আর উত্তেজনা দুই থাকত। আমি জানতাম যে এই সম্পর্কটা খুবই ঝুঁকিপূর্ণ। যদি কেউ জেনে যায় তাহলে আমাদের পরিবারে কতটা সমস্যা হবে তা আমি কল্পনাও করতে পারতাম না। কিন্তু এই ঝুঁকি সত্ত্বেও আমি নিজেকে অনেকের থেকে দূরে রাখতে পারছিলাম না। তার স্পর্শ, তার উপস্থিতি আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অনিকেত আমাকে সাহায্য করার জন্য এলো। আমি তখন পিঠ ঘুরিয়ে কাজ করছিলাম। ও হঠাৎ করেই আমার কোমরের কাছে আলতো করে স্পর্শ করল। আমি চমকে উঠলাম। আশেপাশে কেউ ছিল কিনা দেখে নিলাম। ও আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগছে না। ওর এই কথাটা শুনে আমি একই সাথে লজ্জিত আর উত্তেজিত হলাম। আমি ওকে মৃদু ধমক দিয়ে বললাম, অনি, কি করছো? কেউ দেখে ফেলবে। কিন্তু আমার গলার স্বর দুর্বল ছিল। আমি ওকে আটকাতে পারছিলাম না। ও আমার চুলগুলো সরিয়ে আমার ঘাড়ে আলতো করে চুমু খেলো। আমার শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছিল। এই মুহূর্তগুলো ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে উত্তেজক অংশ। লুকানো, নিষিদ্ধ, কিন্তু তীব্র আকাঙ্ক্ষায় ভরা। ধীরে ধীরে আমার মনের গভীরে একটা নতুন ভয় বাসা বাঁধতে শুরু করলো। অনিকেত আমার উপর যেন একরকম মানসিক নিয়ন্ত্রণ তৈরি করতে শুরু করেছিল। সে আমাকে বোঝাতো যে আমাকে ছাড়া সে বাঁচবে না, এবং যদি আমি ওকে ছেড়ে চলে যাই তাহলে সে নিজেকে শেষ করে দেবে। তার এই কথাগুলো শুনে আমি ভয় পেয়ে যেতাম। আমি বুঝতে পারছিলাম যে এই সম্পর্কটা শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই, এর মধ্যে একটা অসুস্থতাও ঢুকে পড়েছে। সে প্রায়ই আমাকে বলতো, ভাবি, তুমি কি চাও আমি মরে যাই? তুমি কি চাও তোমার সংসার নষ্ট হোক? আমি তোমায় এতটাই ভালোবাসি যে তুমি যদি আমায় ছেড়ে যাও তাহলে আমি সবার সামনে সব ফাঁস করে দেব। তার এই ধরনের কথাগুলো আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে আমি একটা জালে ফেঁসে গেছি, যেখান থেকে বেরোনো খুব কঠিন। আমার নিজের ইচ্ছাশক্তি যেন কমে আসছিল। এই পরিস্থিতিতে আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। রাতে আমি একা শুয়ে শুধু ভাবতাম, কি করব। আমার স্বামীর প্রতি আমার দায়িত্ব আছে, আমার পরিবারের প্রতি আমার একটা সম্মান আছে, কিন্তু অনিকেতের এই মানসিক ব্ল্যাকমেইল আমাকে অস্থির করে তুলছিল। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। আমার ভেতরের এই যুদ্ধ আমাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। আমি দিনের বেলায় স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, সবার সামনে হাসি মুখে থাকতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আমাকে সুখ দিচ্ছে না, বরং আমাকে এক গভীর দুঃখের দিকে ঠেলে দিচ্ছে। আমার শরীর হয়তো তার আকর্ষণে সাড়া দিত, কিন্তু আমার মন জানত যে এটা ভুল পথ। আমার স্বামী যেদিন বাড়িতে ফিরলেন সেদিন আমি এক গভীর অপরাধ বোধে ভুগছিলাম। আমি ওকে দেখে খুশি হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভেতরের গ্লানি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না।
আমি ওর চোখে চোখ রাখতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমার কপালে একটা অদৃশ্য অপরাধের চিহ্ন লেগে আছে। অনিকেত তখনও আমার দিকে সেই একই দৃষ্টিতে তাকাত, যেন আমাদের গোপন সম্পর্কটা এখনও বহাল আছে। আমি বুঝতে পারছিলাম আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই সম্পর্ক থেকে আমাকে বেরোতে হবে, নয়তো আমার জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। একদিন রাতে আমি অনিকেতকে শেষবারের মতো আমার ঘরে ডাকলাম। সে এলো, তার চোখে সেই একই আকাঙ্ক্ষা, কিন্তু এবার আমি দৃঢ় ছিলাম। আমি ওকে স্পষ্ট বললাম, অনি, আমরা আর এভাবে চলতে পারবো না। এটা ভুল, এটা আমাকে শেষ করে দিচ্ছে। তুমি আমার দেবরের মতো, তোমার সাথে আমার এমন সম্পর্ক হতে পারে না। সে প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। সে আমাকে বোঝানোর চেষ্টা করল সে আমাকে ভালোবাসে, আমার সাথে থাকতে চায়। সে আবার আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করল, যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আমি সবাইকে সব বলে দেব। কিন্তু এবার আমি ভেঙে পড়লাম না। আমার মনে হলো আর ভয় পেয়ে লাভ নেই, যা হবার হবে। আমি দৃঢ় কণ্ঠে বললাম, বলতে চাও তো বলো, আমি আর এই ভয়ে বাঁচতে পারছি না। আমি জানি এটা ভুল, তুমিও জানো এটা ভুল। এই সম্পর্কটা শুধু আমার সম্মান নয়, তোমার ভবিষ্যতও নষ্ট করে দেবে। তুমি এখনও তরুণ, তোমার সামনে অনেক জীবন পড়ে আছে। কেন তুমি আমার মতো একজনের পেছনে নিজেকে শেষ করে দেবে? আমার চোখে তখন জল ছিল, কিন্তু আমার কথা বলার ভঙ্গি ছিল কঠিন। অনিকেত আমার এই রূপ দেখে কিছুটা অবাক হলো। হয়তো সে আমার মধ্যে এতটা দৃঢ়তা আশা করেনি। আমি তাকে আরও বোঝানোর চেষ্টা করলাম, আমাদের এই গোপন সম্পর্ক আমাদের পরিবারের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের বাবা মা, আমার স্বামী, সবার সম্মান নষ্ট হবে। এটা কোনো ভালোবাসা নয় অনি, এটা শুধু একটা ভুল, একটা মোহের সম্পর্ক, যা সময়ের সাথে সাথে আরও বিষাক্ত হয়ে উঠবে। আমার কথাগুলো শুনে অনিকেত কিছুক্ষণ চুপ করে থাকল। যার চোখে ছিল হতাশা আর রাগ, কিন্তু ধীরে ধীরে তার মুখের সেই কঠোর ভাবটা নরম হয়ে এলো। হয়তো সেও বুঝতে পারছিল আমি ঠিক বলছি। সেদিন রাতে অনিকেত কোনো কথা না বলে আমার ঘর থেকে চলে গিয়েছিল। তারপর থেকে আমাদের মধ্যে আর সেই গোপন সম্পর্কটা নেই। আমি জানি তার মনে এখনও আমার প্রতি কিছুটা আকর্ষণ রয়ে গেছে, কিন্তু সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। আমিও আমার জীবনকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি। আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আমি জানি আমার মনের গভীরে এখনও সেই ভুলের রেশ রয়ে গেছে, কিন্তু আমি এখন অনেক বেশি সচেতন। আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি বিশ্বাস করি জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভুল পথে চলে যাই। মনের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে আমাদের জীবনকে জটিল করে তোলে, কিন্তু আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের বিবেককে জাগ্রত রাখতে হবে। সমাজের নিয়মকানুনগুলো এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে কিছু গভীর সত্য আছে। ভালোবাসা মানে শুধু শারীরিক আকর্ষণ নয়, এর মধ্যে সম্মান, বিশ্বাস আর দায়িত্ববোধও থাকে। যে কোনো সম্পর্কে জড়ানোর আগে আমাদের ভাবতে হবে তার পরিণতি কী হতে পারে, কারণ আবেগ সবসময় ঠিক পথ দেখায় না। ইনেদা আমাদের নিজেদের রক্ষা করতে হয় সেই সব ভুল আবেগ থেকে, যা আমাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এই গল্পটা আমার জীবনের এক কঠিন অধ্যায় ছিল, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আশা করি আমার এই গল্পটা তোমাদের জীবন সম্পর্কে কিছু নতুন ভাবনা দেবে। নিজেকে ভালোবাসুন, নিজের সম্মান রক্ষা করুন, আর আবেগের গভীরে ডুব দেওয়ার আগে একবার ভাবুন, সত্যিই কি আপনি সঠিক পথে হাঁটছেন?